টেস্টে মুশফিকুর রহিমের উইকেট কিপিং নিয়ে চলছে মিউজিক্যাল চেয়ারের খেলা। মুশি বলেন টিম ম্যানেজমেন্ট চাইলে কিপিং ছাড়বেন, টিম ম্যানেজমেন্ট আবার বলছে কিপিং করা না করার সিদ্ধান্ত মুশফিককেই নিতে হবে। কার কি ভাবনা, খোঁজ নিয়েছেন দেব চৌধুরী। জাতীয় দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার যেমন মুশফিক, তেমনি অনেকেই মুশিকে বলেন একরোখা। টাইগারদের সেরা ব্যাটসম্যান, ব্যাটিং টেকনিকের বিচারে সবচেয়ে এগিয়ে টেস্ট ক্যাপ্টেন, আবার তার গোয়ার্তুমি নিয়েও আছে যথেষ্ট সমালোচনা। ব্যক্তি মুশফিক কি বা কেমন সেটা যতটা বিবেচ্য, তার চেয়ে কয়েক গুণ বেশি ফোকাসে তার মাঠের পারফরম্যান্স। ব্যাটসম্যান মুশি দুর্বার মন কারা, স্বপ্ন দেখানো নায়ক। Quality pull shots. It's been a joy to watch. What about the reaction of the keeper himself? উইকেটের পেছনে উল্টো, নরবরে দৃষ্টিকটু, কখনো বা খলনায়ক। মুশফিকের কিপিং দলের জন্য কতটা লাভ কিংবা ক্ষতি, সেটা কি মুশি আদৌ ভেবে দেখেছেন? এটা কিন্তু আমি ডিসাইড করি না, এটা আমাদের ম্যানেজমেন্ট বলেন বা কোচ স্পেশালি তারা এটা ডিসাইড করেন। তো তারা যেটা ভালো মনে করবেন তারা অবশ্যই সেটা করবেন। বাট অ্যাজ যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, যেটা আমি এর আগেও বলেছি যে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি টিমের কোনটা অবদানে বেশি রাখতে পারি, এবং আমার কাছে এখনো মনে হয় যে আমি অ্যাজ এ কিপার ব্যাটসম্যান হিসেবে আমি টিমের সবচেয়ে বেশি অবদান রাখতে পারি। তো সেই দিক থেকে আমি চেষ্টা করব যে ইন ফিউচারে আমাকে যদি সেই দায়িত্বটা দেন তাহলে অবশ্যই সেটা পালন করবো, আর যদি না দেন তাহলে অবশ্যই তাও সেটা পালন করবো। এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। মুশফিক দায় চাপাচ্ছেন ম্যানেজমেন্টের ঘাড়ে, টিম ম্যানেজমেন্টের চাওয়া মুশফিকই সিদ্ধান্ত নিক। কিপিং করবে কি করবে না এই জিনিসটা আসলে মুশফিকের উপরে থাকাটাই সবচেয়ে বেশি। ওই কোচের সাথে হয়তো কথা বলে, কোচ এবং ক্যাপ্টেনই তো টিমটাকে বেশি চালায়, তো ওনারা দুজন কথা বলে এই ডিসিশন নেবে যে কে কার কোনটা ভালো হবে। এখন ওর ডিসিশন নেওয়ার মতো সময় হয়ে গেছে। হি ইজ ভেরি সিনিয়র প্লেয়ার টু বাংলাদেশ, ক্যাপ্টেন দলের টেস্ট ম্যাচ টিমের ক্যাপ্টেন, সুতরাং ভেরি ইম্পর্টেন্ট ওর ডিসিশনটা ওর নেওয়াটাই। মুশি উইকেট কিপিং বাদ দেবেন কিনা সেটা নিয়ে খোদ বোর্ড সভাপতিও তার সাথে কথা বলেছেন। সিদ্ধান্ত যাই হোক, সেটা যত জলদি হয় ততই ভালো। দেব চৌধুরী, ৭১। আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন টেস্ট ক্যাপ্টেন মুশফিক। শামসুল আরিফিনের রিপোর্ট। যে যায় লঙ্কায় সেই হয় লঙ্কাধিপতি রাবণ। সেই সাম্রাজ্য দখলের জন্যই ভারত মহাসাগরের ওই দ্বীপ দেশে রওনা হচ্ছে টাইগাররা। 3 দিনের অনুশীলনকে পর্যাপ্তই মনে করছে টাইগারদের টেস্ট ক্যাপ্টেন। নিউজিল্যান্ড ও ভারতের বিচারে লঙ্কা সফর কিছুটা সহজ হবে বলেই ধারণা মুশফিকের। হ্যাঁ, অবশ্যই অপরচুনিটি আছে, বাট ডিপেন্ডস করতেছে আমরা ইনশাল্লাহ আমাদের কতটুকু সেরা দিতে পারি, এবং আমাদের মেইন টার্গেট এটাই যে আমরা আমাদের পুরো সেরাটা দিতে পারলে ইনশাল্লাহ আশা করছি এই রেজাল্ট অবশ্যই আমাদের পরে আসবে, এবং সেটার জন্য আমরা অনেক এক্সাইটেড এবং আমরা অবশ্যই চেষ্টা করব। নিউজিল্যান্ড ও ভারতে যা পারেননি তাই করে দেখানোর চ্যালেঞ্জ নাকি আছে ক্রিকেটারদের মধ্যে। শ্রীলঙ্কার সাথে আমরা যদি অ্যাটলিস্ট টেস্ট ওয়ান ডে টি সবগুলো সিরিজে যেতে আমাদের রেটিং পয়েন্টগুলো অনেক বাড়বে, তো সেই থেকে বলবো যে এটা অবশ্যই আমাদের মাথায় আছে। আর যেটা বললেন যে 100তম টেস্ট, তো এটা শুধু আমি না, আমার অ্যাজ এ বাংলাদেশের হোল নেশনের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং আমরা অবশ্যই চেষ্টা করব যেন সেই অ্যাচিভমেন্টের কথা মাথায় রেখে আমরা যেন এমন কিছু একটা গোল অ্যাটলিস্ট সেট করতে পারি এবং সেটা অ্যাচিভ করতে পারি, যেটা কিনা আমাদের দেশকে আরো সম্মান বই নিয়ে আসবে। বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ ও রুবেলের উপস্থিতিতে নির্ভর মুশফিক। ব্যাটিং লাইনের উপরও আছে আস্থা। যেটা টেস্ট ক্রিকেটই হোক বা ওয়ানডে বা টি20, এখন বাংলাদেশ টিমের যেখানে খেলতে যাক না কেন অ্যাটলিস্ট একটা মানুষ হলেও বিশ্বাস করে যে না, যে কোনো টিমের সাথে বাংলাদেশ ভালো খেলে জিততে পারে, তো এটা একটা ভালো সাইন। তো সেই থেকে বলবো যে অবশ্যই, এবং এটা আমাদের জন্য অনেক বড় বিং এ ক্যাপ্টেন আমি বলবো যে মুস্তাফিজ, মিরাজ এবং সাকিব, যেখানে একটা 11 হয়তো 3 জনই ইনশাল্লাহ বোলিং করবে, তো সেই দিক থেকে আমার অবশ্যই অন্যরকম 3 জনই স্কিলফুল বোলার, তো সেই দিক থেকে বলবো যে কোনো ব্যাটসম্যানের জন্য এটা চ্যালেঞ্জিং হবে। সোমবার দুপুর 2টায় শ্রীলঙ্কা রওনা হওয়ার কথা টাইগারদের। প্রথম টেস্ট 7 মার্চ। শামসুল আরিফিন, ৭১। বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনে চমক দেখিয়েছেন ইমরুল কায়েস। চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকিয়েছেন চোটের কারণে জাতীয় দলে বাইরে থাকা এই ওপেনার। ওর 136 আর আনামুল বিজয়ের 58 রানে সাউথ জোনের সংগ্রহ দাঁড়ায় 296 রান। জবাবি ইনিংসে কোনো উইকেট না হারিয়ে 4 রান সংগ্রহ করেছে অলোক কাপালির ইস্ট জোন। আরেক ম্যাচে সিলেটে বল হাতে জ্বলে ওঠেন নর্থ জোনের সঞ্জামুল ইসলাম। এই স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলারে 5 উইকেটে সেন্ট্রাল জোন অল আউট 181 রানে। দলীয় সর্বোচ্চ 63 রান করেছেন সাইফ হাসান। 40 রান আসে তাইবুর রহমানের ব্যাট থেকে। জবাবি ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি নর্থ জোন। জহুরুল ইসলামের দল দিন শেষে 3 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে 63 রান।
শেখ কামাল ক্লাব কাপের মেগা ফাইনাল খেলবে কে, সেটার আংশিক ফয়সালা হয়ে যাবে সোমবার সন্ধ্যা 6:30টার ম্যাচে। পয়লা সেমিফাইনালে লড়বে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস আর নেপালের মানাং মার্শিয়ান্দি। এক দলের ভরসা কাউন্টার অ্যাটাক, আরেক দলের আক্রমণই শেষ কথা। দুই দলের খোঁজ খবর মাহদি হাসানের রিপোর্টে। শেখ কামাল ক্লাব কাপের সেরাকে মাঠের পারফরমেন্স অনুযায়ী অনেকের মতে টিসি স্পোর্টস। গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি মালদ্বীপের ক্লাব। স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদ যেমন রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার একই টোটকায় মোহাম্মদ নিজামের দল। অপোনেন্টের জালে 4 গোল দিয়েছে মালদ্বীপের টিসি। সবকটাই পাল্টা আক্রমণ নয়তো সেট পিসে। ওদের পেইসি ফ্রন্ট লাইনে মানাংয়ের মাথা ব্যথার কারণ ইব্রাহিম হুসাইন। দলের ফিলোসফিকে ডিফেন্ড করার দায়িত্বে মিশরের ইলমা ঘাট্টি। তর্ক সাপেক্ষে টুর্নামেন্টের সেরা ডিফেন্ডারের বাধা পেরোতে হবে মানাংকে। ফুটবল দর্শন, ডাগআউটের শরীরী ভাষা ডিয়েগো সিমোনের কথা মনে করিয়ে দেন ওদের ওস্তাদ মোহাম্মদ নিজাম। মালদ্বীপ জাতীয় দলের সাবেক খেলোয়াড়, কোচিংয়ে আছেন প্রায় 1 যুগ। মানাংকে হারিয়ে ফাইনাল খেলার টার্গেট নিজামের। আমরা ভালো ফুটবল খেলেছি, তবে উন্নতির এখনো সুযোগ আছে। জয় ছাড়া কিছুই ভাবছি না। নেপালি লিগের 7 বারের চ্যাম্পিয়ন প্রতিপক্ষ মানাং মার্শিয়াংদি। নেপাল জাতীয় দলে খেলে মানাংয়ের বেশিরভাগ খেলোয়াড়। 4-3-3 ফরমেশনে, যেখানে আক্রমণই শেষ কথা। মূল স্ট্রাইকার স্যামসনের সাথে 2 উইঙ্গার সুজাল আর কামাল শ্রেষ্ঠ হতে পারে টিসি স্পোর্টসের মাথা ব্যথার কারণ। ডিফেন্সে কিছু সমস্যা আছে। আমরা চ্যাম্পিয়ন হতে এখানে এসেছি, আশা করছি ছেলেরা সেরা খেলাটা খেলবে। কথা লড়াই ছাপিয়ে মাঠের লড়াইয়ের অপেক্ষা। জয় হবে কার, মানাংয়ের অ্যাটাকে নাকি টিসি স্পোর্টসের কাউন্টার অ্যাটাকে, জানা যাবে সোমবার। মাহদি হাসান, 71। বাফুফের কাছে জবাব নেই। 11 বছর বাদে সোহরাওয়ার্দী কাপ নাম বদলে 9 মার্চ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-18 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। দীর্ঘদিন বাদে শুরু টুর্নামেন্টে অংশ নিচ্ছে 63টা জেলা সহ 64টা দল। 3রা এপ্রিল ফাইনাল। এই চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা ফুটবলাররা খেলবে এএফসি অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে। তবে কিভাবে ফুটবলার বাছাই করা হবে সে ব্যাপারে এখন অন্ধকারে বাফুফে। উপলব্ধি রিপোর্ট। নিয়মিত অনূর্ধ্ব-18 চ্যাম্পিয়নশিপ হবে, উঠে আসবে ফুটবলার, পাইপলাইন ভর্তি থাকবে উঠতি ফুটবলারে। তবে এসব স্বাভাবিক নিয়ম নীতিতে মন নেই বাফুফের কর্তাদের। থাকলে হয়তো অনূর্ধ্ব-18 চ্যাম্পিয়নশিপের জন্য 11 বছর অপেক্ষা করতে হতো না। বাফুফের দেওয়া তথ্য মতে সর্বশেষ 2006 সালে মাঠে গড়িয়েছিল 18 না পেরোনো ফুটবল টুর্নামেন্ট। 2008 সাল থেকে বাফুফে নিয়ন্ত্রণ করছে বাফুফের বর্তমান কমিটি। তাদের কাছে জবাব আছে কি? কেন প্রায় 1 যুগ ধরে ফাইলবন্দি অনূর্ধ্ব-18 ফুটবলার? করতে পারিনি, হয়তো আসলে বিভিন্ন টুর্নামেন্ট বলেন, বিভিন্ন কাজের ব্যস্ততা কিংবা বিভিন্ন কারণে হতে পারে। তবে আমরা মনে করি যেহেতু আমরা শুরু করেছি, আমরা এটা কন্টিনিউ করব। ফুটবল উন্নয়নে যাদের কাজ, অনূর্ধ্ব-18 চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সময় মেলে না তাদের। এই টুর্নামেন্ট না হওয়াতে শূন্য বাফুফের ফুটবলার পাইপলাইন। অবশেষে দেয়ালে পিঠ থেকে যাওয়াতে টনক নড়েছে। মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-18 চ্যাম্পিয়নশিপ। মার্চের 9 তারিখে আমরা আন্ডার 18 টুর্নামেন্টটা অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। টোটাল 8টা ভেন্যুতে আমাদের এই খেলাটা হবে। দেশব্যাপী টুর্নামেন্ট। ফুটবলারদের চিনতে জানতে জেলায় জেলায় পৌঁছে গেছেন বাফুফের কোচেরা। তবে চ্যাম্পিয়নশিপ শেষে কিভাবে ফুটবলার বাছাই করবে বাফুফে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসতে পারেননি কর্তারা। স্কুল এবং কলেজ আছে। উপলব্ধি, 71, ঢাকা। প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া টুর্নামেন্ট শুরু হচ্ছে ঢাকায়। সোমবার শুরু হচ্ছে 40 লাখ রুপি প্রাইজ মানির বিটিআই ওপেন গলফ। কুর্মিটোলায় খেলা শুরু হবে সকাল 8টা থেকে। শামসুল আরফিনের রিপোর্ট। এশিয়ান ট্যুরে রেশ কাটতে না কাটতেই আরও একটা আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট হচ্ছে কুর্মিটোলায়। ইন্ডিয়ান সার্কিটের নামি আয়োজন এবার ঢাকায়। বিটিআই ওপেনের 2 নম্বর আসর। ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের মোট 126 জন গলফার অংশ নিচ্ছেন এই ওপেনে। ইনজুরিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিদ্দিকুর রহমান খেলতে পারছেন না। তবে টুর্নামেন্টের জৌলস নাকি হারাচ্ছে না। খেলছেন পিজিটিআই এর র্যাঙ্কিং এর 1 নম্বর গলফার অজিতেশ সাধু, শ্রীলঙ্কার সেরা গলফার মিথুন পেরেরা। দেশিদের মধ্যে জামাল সোহেলরা আশাবাদী। Comparing it to other courses, it's got a very different layout. It tests all aspects of your game, and it was quite windy today as well. So if it's windy this week, I think we'll have a great test. So it definitely matches up to world standards on all levels. I hope the best. এবার আপনার বিটিআই ওপেনে আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আমার যেই প্ল্যান ছিল
ওই প্ল্যান অনুযায়ী যদি আমি খেলতে পারি এবার ইনশাআল্লাহ ম্যাচ জেতারও সম্ভাবনা আছে। I think it's good to come here and promote Bangladesh golf and as an Indian tour player. So I think when you come to always Bangladesh, people are so friendly. So I think that's why everyone here to because of the great hospitality. মঙ্গলবার কাট এড়ানোর লড়াই, কাট এড়িয়ে শিরোপা লড়াইয়ে থাকবেন 50 গলফার। বৃহস্পতিবার ফাইনাল। শামসুল আরিফিন, 71। ঘরের মাঠে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ হকি দলের সামনে আছে আরও একটা মৌকা। মৌলানা ভাসানী স্টেডিয়ামে ঘানার সাথে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সোমবার বিকাল 4টায়। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 32 নম্বরে, ওদের থেকে 6 ধাপ নিচে 38 নম্বরে ঘানা। কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে নামে সুবিচার করতে পারেনি জিমি চয়নরা, হেরেছে 2-0 গোলে। ঘরের মাঠে বড় অ্যাসাইনমেন্ট, মনোবল চাঙ্গা হওয়া জরুরি অলিভার কার্সের শিষ্যদের। তাই ঘানার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয়ের ধারায় ফিরতে চাইবে হকি টাইগাররা। প্রথমবারের মতো বয়সভিত্তিক দল গড়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। মার্চে মায়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে প্রস্তুত হচ্ছে অনূর্ধ্ব 19 দল। এই যুবারাই নাকি সমৃদ্ধ করবে জাতীয় দলকে, তাই ওদের নিয়ে কর্তাদের তোড়জোড়। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলার মাটির সাথে যেন মিশে আছে ভলিবল। প্রত্যন্ত অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খেলা। আন্তর্জাতিক পর্যায়ে তেমন সাফল্য নাই বাংলাদেশের। শেষ ডিসেম্বরে এশিয়ান সেন্ট্রাল জোনের শিরোপা জেতায় নতুন মোড় নিয়েছে এই ডিসিপ্লিনটা। আগ্রহ বাড়ছে তরুণ প্রজন্মের। জাতীয় দলে সাফল্য আসছে, ফেডারেশনের নজর যুবদল গড়ায়। মার্চের শেষ সপ্তাহে মায়ানমারে বসবে ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ খেলবে দল গড়তে গেল 2 মাস সারা দেশে খেলোয়াড় খুঁজেছে ফেডারেশন। কয়েক স্টেজে ছাঁটাই শেষে ন্যাশনাল ক্যাম্পে আছে 17 জন। চলছে দিনে দুবেলা অনুশীলন। স্কোয়াডের অধিকাংশই নতুন, শিখছে নতুন করে খেলার নিয়ম কানুন। জাম্প সেটিং এগুলো পারতাম না আগে, এখন এখানে জাম্প সেটিংটা শিখছি। বড় বড় টিমে যে সার্ভিস কোয়ালিটি সেটা ধরার মতো যে অ্যাবিলিটির প্র্যাকটিস সেটা আমি ইনশাল্লাহ নিতেছি। আমাদের খুব চেষ্টা যে আমরা আমাদের দেশকে অনেক উপরে উঠাবো। ইরান, সাউথ কোরিয়া, জাপানের মতো পরাশক্তিরা দল পাঠাবে এই আসরে। ওদের সাথে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখছে না ফেডারেশন। নতুন দল বলে কর্তাদের লক্ষ্যটা অন্য। অনূর্ধ্ব 14, 16, 18 স্টেপ বাই স্টেপ যদি প্রোডাকশনে যাওয়া যায় তাহলে পাইপলাইনে যথেষ্ট প্লেয়ার থাকবে এবং ন্যাশনাল টিম সমৃদ্ধ হবে। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। গেল 1 মাস ধরে লোকাল কোচের অধীনেই ট্রেনিং করছে যুবদল। ফেডারেশন কর্তারা জানিয়েছেন মার্চের পয়লা সপ্তাহ থেকে জাতীয় দলের ইরানিয়ান কোচ আলিপুর আরজি দায়িত্ব নেবেন ওদের। সাইফুল রূপক, 71, ঢাকা। দিল্লিতে শুটিং বিশ্বকাপে রোববার দিনটাও ভালো যায়নি বাংলাদেশের। মেয়েদের 10 মিটার এয়ার পিস্তল এবং ছেলেদের 50 মিটার রাইফেলে কোয়ালিফাই করতে পারেনি 3 প্রতিযোগীর কেউই। মেয়েদের 10 মিটার এয়ার পিস্তলে দেশের হয়ে বন্দুক ধরেছিলেন আরমিন আশা এবং আরদিনা ফেরদৌস। 37 জন প্রতিযোগীর মধ্যে 371 স্কোর করে আশা হয়েছেন 27 নম্বর আর আরদিনার অবস্থান 34 নম্বরে। আর ছেলেদের 50 মিটার এয়ার রাইফেলে শোভন চৌধুরী 29 জন প্রতিযোগীর মধ্যে হয়েছেন 28তম। সোমবার মেয়েদের 50 মিটার রাইফেল প্রতিযোগিতার রেঞ্জে নামবে বাংলাদেশের 3 প্রতিযোগী মাহফুজা জান্নাত জুই, সাইদা হাসান ও সুরাইয়া আক্তার। ছেলেদের বিভাগে ওই দিন বাংলাদেশের শুটাররা কোনো ইভেন্টে অংশ নেবেন না।